আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি বিষয়ে লেকচার শুরু করতে যাচ্ছি। আমরা জানি বিসিএস এ প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাসে বাংলা এবং ইংরেজি এই দুটো অংশ হচ্ছে সর্বোচ্চ পরিমাণ মার্কস হচ্ছে ক্যারি করে। বাংলা এবং ইংরেজিতে আমরা দেখি প্রায় 35 নাম্বারের কোয়েশ্চেন আসে। এরপর ম্যাথ এবং মানসিক দক্ষতা থেকে আসে 15-15-30। এর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি বিষয় আছে, যেমন আমরা নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন এই অংশটি থেকে প্রত্যেকটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় 10 মার্কের কোয়েশ্চেন পেয়ে থাকি। ঠিক একই রকমভাবে আমরা এই ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা যে অংশটি আছে এই অংশটি থেকেও কিন্তু বিশেষ প্রিলিমিনারি পরীক্ষাতে 10 মার্কের প্রশ্ন এসে থাকে। এখন যদিও মার্কসটা 10, তারপরেও আলটিমেটলি আপনি যদি আপনার বিসিএস প্রিলি পরীক্ষার গেমটাকে চেঞ্জ করে দিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই 10 নাম্বারও কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করবে। সো এই পার্টটায় যদি আমরা একটু স্মার্টলি নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, সেক্ষেত্রে আমাদের পক্ষে এই বরাবরের মতো যেটা আমরা বলছি 7-8 এই জোনে মার্কটা কিন্তু এনশিওর করা খুবই সম্ভব। সো জাস্ট লাইক দ্য প্রিভিয়াস কন্টেন্টস অ্যান্ড প্রিভিয়াস লেকচার্স, আমরা বিভিন্ন অন্যান্য সাবজেক্টগুলোতে যেভাবে আমাদের মাইন্ডসেটটাকে রেডি করে আমরা কন্টেন্টগুলো শেখার চেষ্টা করেছি, ঠিক একই রকমভাবে কিন্তু আমরা এই অংশেও আমাদের প্রস্তুতিটাকে জারি রাখবো। সো উইদাউট ফার্দার ডু, লেটস স্টার্ট ডিসকাসিং দ্য রিয়েল কন্টেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের বিষয়টার নাম কি? ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা 4টি লেকচারের মাধ্যমে এই পার্টটাকে আমরা র্যাপ করব। সো এখানে আমরা 1 এবং 2 নাম্বার যে লেকচার আছে এই লেকচারটিকে কয়েকটি সেগমেন্টে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যারা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো অ্যাটলিস্ট প্রপারলি করবেন, হোপফুলি এক্সামে আপনি বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে ঢুকতে পারবেন। আমাদের এই ক্লাসে শেখানো কন্টেন্টস, এই ক্লাসে প্র্যাকটিস করানো কোয়েশ্চেন্সগুলো, এর পাশাপাশি আপনি বাজারে প্রচলিত একটা রেফারেন্স বই কিনে সেই বইটা থেকে যদি আপনি রিয়েল লাইফ কিছু কোয়েশ্চেন্সগুলোকে আপনি প্র্যাকটিস করেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি যে কোনো পরীক্ষাতেই বা প্রশ্নের যে কোনো টাইপের প্রশ্নই হোক না কেন, বেশ হ্যান্ডি একটা মার্কস পাওয়ার জন্য কিন্তু আপনি কেপেবল হয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। সো প্রথম লেকচার আমরা মূলত যে অংশগুলো নিয়ে কথা বলবো সিলেবাসের, সেটার মধ্যে প্রথমে আছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি, অঞ্চল ভিত্তিক যে আমাদের যে ভৌত পরিবেশটা আছে বা ভূপ্রকৃতিটা আছে সেটা, এবং বাংলাদেশের পরিবেশ স্পেসিফিকভাবে এই জোনগুলোকে আমরা কভার করার চেষ্টা করব। তার আগে বলে নিই, রেফারেন্স বই হিসেবে আপনারা এই অংশের প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণীর যে আমাদের যে ভূগোল বইটা আছে, এই ভূগোল বইয়ের সিলেবাসের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট যে অধ্যায়গুলো, সেই অধ্যায়গুলো যদি আপনি একটু ভালো মতো দেখেন, সেই ক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। অনেকাংশেই ওই জায়গাগুলো থেকে হুবহু কিন্তু কোয়েশ্চেনগুলো পিএসসি কর্তৃক একদম পিক করে দেওয়া হয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে। সো আমরা যদি এখন রিয়েল কন্টেন্ট ডিসকাস করা শুরু করি, সেই ক্ষেত্রে আবারও বলে নিচ্ছি যে আপনারা আমাদের নবম-দশম শ্রেণীর বোর্ড বইয়ের ভূগোল ও পরিবেশ বইটা আছে, এই বইটাকে আপনারা এই অংশের প্রস্তুতির জন্য অবশ্যই আপনারা নিজেদের সাথে ক্যারি করবেন, এবং সিলেবাসের সাথে মিলিয়ে যে চ্যাপ্টারগুলো আপনাদের সাথে রিলেটেড বা প্রাসঙ্গিক, ওই চ্যাপ্টারগুলো অবশ্যই আপনারা শিখে নেবেন। সো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থান, আয়তন এবং সীমানা সংক্রান্ত বেসিক তথ্যগুলো নিয়ে। এই তথ্যগুলো কিন্তু শুধু আপনারা ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য পড়ছেন ব্যাপারটা এমন না। এটা কিন্তু আপনি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্সের পড়াশোনা করেছেন, তখনও প্রথমে আপনাকে বাংলাদেশের ভৌগোলিক সীমানা, অবস্থান, এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে পড়ে নিতে হয়েছে। সো বাংলাদেশ অ্যাফেয়ার্সের কিছু পার্টিকুলার পার্ট এবং ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা, আমাদের এই অংশটার কিছু পার্ট কিন্তু একটার সাথে কোইনসাইড করে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সো আমরা যদি দেখি আমাদের জানা জিনিস, তারপর আমরা রিপিট করি একটু। আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি, এশিয়া মহাদেশের দক্ষিণাংশে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই দেশ কি 20 ডিগ্রি, দেখেন 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে 26 ডিগ্রি আর কি 38 ঘন্টা কি উত্তর অক্ষরেখার মধ্যে, অর্থাৎ 20-34 উত্তর অক্ষরেখা থেকে 26-38 উত্তর অক্ষরেখার মধ্যে, এবং 88-1 পূর্ব দ্রাঘিমা থেকে 92-41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। তাহলে দ্রাঘিমা এবং আমাদের অক্ষাংশ অক্ষরেখা যেটা, এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 20-34 থেকে 26-38 এটা কোন দিকে? এটা হচ্ছে উত্তরে। ঠিক আছে, এটা কি আমাদের ম্যাপে? এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। বাংলাদেশের যে অবস্থানটা আছে দেখবেন, উত্তর 20 ডিগ্রি থেকে এই 26 ডিগ্রির মধ্যে, মানে উত্তর
দক্ষিণ বরাবর তার ব্যাপ্তি, উত্তর অক্ষরেখার মধ্যে তার ব্যাপ্তি, এবং হচ্ছে কি পূর্ব থেকে, পূর্ব দ্রাঘিমা থেকে দেখেন পূর্ব পাশে দেখবেন এই সাইডটাতে, ডান পাশটাতে মধ্যে এটার ব্যাপ্তি। হ্যাঁ, আপনার একটু ম্যাপটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত ডিসকাস করব। ওকে, সো দেখেন এই যে দেখেন রেফারও করা হয়েছে কি ভূগোল নবম এবং দশম শ্রেণী, যে বইটা আপনাকে আমি পড়তে বললাম মাত্র। আয়তনের বিষয়টা দেখেন, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ এবং ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই, খুব গুরুত্বপূর্ণ এই ডেটটা, 2015 সালের 31শে জুলাই, এই দিন হচ্ছে কি হয়েছিল, বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হয়। পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ভূখণ্ডে মোট 10,041, হ্যাঁ, একর জমি যোগ হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যেটাকে আমরা বলি বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, 1996-97 সালের তথ্য অনুসারে দেখা যায় বাংলাদেশের নদী অঞ্চলের আয়তন হচ্ছে 9,405 বর্গ কিলোমিটার, বনাঞ্চলের আয়তন 21,657 বর্গ কিলোমিটার। দেখেন এই টাইপের ডেটাগুলা ধরেন আমি আজকের দিনে রেকর্ড করে আপনাদের জন্য প্রেজেন্ট করছি। এখন আপনি যখন পড়বেন ওই সময় সীমার মধ্যে, আপনি যখন এই লাইভটা দেখছেন সেই সময়ের মধ্যে, বা আপনি যেদিন এই ক্লাসটা করছেন তার আগের দিন, বা যেদিন পরীক্ষা দিবেন তার 10 দিন আগেও যদি সরকার অনুমোদিত কোনো সংস্থা যারা কিনা এই সংক্রান্ত ডেটাগুলোকে আপডেট করে, ডেটাগুলোকে হালনাগাদ করে, এই সংক্রান্ত কোনো সংস্থা যদি এই কাজটা করে থাকে তখন কিন্তু ওইটা ভ্যালিড হয়ে যাবে। এই জন্য যে কোনো সময়, যেমন এখন আমাদের কি অর্থনৈতিক সমীক্ষা 2024 এটা প্রকাশিত হয়েছে, সো অর্থনৈতিক সমীক্ষাটার মধ্য থেকে যদি আপনি বাংলাদেশের আর্থসামাজিক সূচক এবং বিভিন্ন মানগুলো আপনি দেখেন তখন দেখা যাবে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত সবসময় রেফারেন্স হিসেবে, বেসিক রেফারেন্স হিসেবে আমরা নবম দশম শ্রেণীর বোর্ড বই, এরপর বাংলাদেশের সীমানা নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি তাদের কিছু তথ্য প্রকাশ করা থাকে তাদের মাধ্যমে, এই ডেটাগুলোকেই কিন্তু আমরা মূল ডেটা হিসেবে হাইলাইট করব। ঠিক আছে, সো একই জিনিসের মাঝে মাঝে দু একটা ভিন্ন ডেটা দেখলে কনফিউজ হওয়ার কোনো কারণ আপনার নেই। হ্যাঁ, আচ্ছা, সো বাংলাদেশের দক্ষিণ অংশে, উপকূল অঞ্চলে আমরা জানি আমাদের দক্ষিণে সাউদার্ন পার্টে, বাংলাদেশের ম্যাপ যদি আপনি ড্র করেন, আমাদের এই সাউদার্ন যে জোনটা, আমাদের এই জোনটাতে কি বঙ্গোপসাগর আছে, তাই না, দক্ষিণে। তো দেখেন বাংলাদেশের দক্ষিণ অংশে উপকূল অঞ্চলে বিশাল এলাকা ক্রমান্বয়ে জেগে উঠছে। ভবিষ্যতে দক্ষিণ অংশের প্রসার ঘটলে বাংলাদেশের আয়তন আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক একান্ত অঞ্চল হচ্ছে 200 নটিক্যাল মাইল, এবং সামুদ্রিক মালিকানা মহীসমানের শেষ সীমানা হচ্ছে পর্যন্ত। ঠিক আছে, এগুলোর উৎস কিন্তু দেখেন যে ভূগোল নবম দশম শ্রেণী। সো এগুলো আমার আপনার কোনো XYZ ব্যক্তি বা প্রতিষ্ঠানের কথা না, একদম নবম দশম শ্রেণীর মানে কি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, টেক্সট বুক বোর্ড, তাদের যে প্রকাশিত যে বই, এই বইগুলোকে কিন্তু আমরা রেফারেন্স হিসেবে টানি। ওকে, তাহলে দেখেন এখন সীমানা নিয়ে যদি আমরা কথা বলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের উত্তরে নর্থে কি আছে, এটা যদি বাংলাদেশ হয় এটা হচ্ছে নর্থ, মনে রাখবেন এটা হচ্ছে নর্থ, সবসময় মানচিত্রের উপরে কি থাকে, নর্থ। হ্যাঁ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট বা পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম। তাহলে এখন আপনি দেখেন কি বলতেছে, বাংলাদেশের উত্তরে আছে কি ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। আমি আমার নোট খাতার মধ্যে এইভাবে লিখতাম, বাংলাদেশ নর্থ দিয়ে এখানে লিখে রেখেছিলাম যে কি ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গ, মেঘালয়, হ্যাঁ, মেঘালয় আর কি আছে, আসাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরে আছে বাংলাদেশের। ওকে, পূর্বে কি আছে, আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার। পূর্বে মানে এই পাশে কি আছে, আসাম, মানে আসাম একদম উত্তর থেকে পূর্ব পর্যন্ত। হ্যাঁ, এখানে মধ্যে কি আছে, আসাম, ত্রিপুরা, আসাম রাজ্য ভারতের, ত্রিপুরা রাজ্য, এরপর কি আছে আমাদের মিজোরাম রাজ্য ভারতের, এবং হচ্ছে দেশের মধ্যে কি আছে, মিয়ানমার, ভিন্ন একটা রাষ্ট্র, এরা আছে আমাদের পূর্ব অংশে। ঠিক আছে, দেখেন দক্ষিণে বঙ্গোপসাগর, সাউথে কি আছে, বে অফ বেঙ্গল। ঠিক আছে, আর পশ্চিমে কি আছে, ভারতের পশ্চিমবঙ্গ, ওয়েস্টে সরাসরি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিম থেকে উত্তর পর্যন্ত বিস্তৃত, বুঝতে পারছেন, আমাদের পশ্চিম থেকে উত্তর পর্যন্ত। আসাম যেমন আছে আমাদের হচ্ছে প্রায় উত্তর থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের শুধু মনে রাখতে হবে। এখান থেকে দেখবেন 7 সিস্টার্স যে রাজ্যগুলো আছে ভারতের, সেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের সামনে আবির্ভূত হবে। হ্যাঁ, সেই জিনিসগুলোকে আমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা বাংলাদেশের চারপাশে কোথায় কি আছে এটা আমরা একটু শিখে ফেললাম। এখন আমরা দেখি বাংলাদেশের সর্বমোট সীমারেখা। বাংলাদেশের সর্বমোট সীমান্ত রেখা তো কত বলতেছে, 4,711 বর্গ কিলোমিটার, 4,711 কিলোমিটার। হ্যাঁ, এর মধ্যে ভারত বাংলাদেশের সীমানা দৈর্ঘ্য হচ্ছে 3,715 কিলোমিটার। 4,711 মধ্যে 11 কিলোমিটার সীমানার মধ্যে 3,715 হচ্ছে কি ভারতের সাথে সীমানা আমাদের।
মিয়ানমারের সাথে আছে 280, তাহলে দেখেন 3715, এর সাথে যোগ করেন 280, যদি যোগ করেন দেখেন কত পাচ্ছেন, আপনি পাচ্ছেন এখানে 5993, 3995, তাই না? আর বাকি যে অংশটুকু বাকি আছে, এটা কি বাকি থাকবে কত? এই 4711 থেকে যদি 3995 আপনি বাদ দেন, তাহলে 711 আর এদিকে 5, 716 কিলোমিটার বাকি থাকবে। এই 716 কিলোমিটার হচ্ছে আমাদের কি দক্ষিণ বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য, অর্থাৎ বঙ্গোপসাগর বরাবর আমাদের যে তটরেখা আছে বা সীমান্ত রেখা, সেটা হচ্ছে মানে সমুদ্র সীমানা আর কি। হ্যাঁ, এখানে আছে আমাদের 716। তাহলে এই হচ্ছে আমাদের 4711 মানে কি কিলোমিটার সীমান্ত দৈর্ঘ্যের বা সীমান্তের আর কি পরিপূর্ণ ব্যাখ্যা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কি আছে? হারিয়াভাঙ্গা নদী। দক্ষিণ পশ্চিম বুঝতে পারতেছেন তো? এই দিক চিন্তা করেন, সবসময় এইভাবে দিক চিন্তা করবেন। হ্যাঁ, এটা ভিজুয়ালাইজ করলে মানসিক দক্ষতার ম্যাথ সলভ করা খুব ইজি হবে। এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কি বলেছে? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ কোনটা এটা, পশ্চিম কোনটা এটা, অর্থাৎ দক্ষিণ পশ্চিম বরাবর এই সর্বশেষ এদিকে কোন নদী আছে? হারিয়াভাঙ্গা নদী আছে। এদিকে আছে হারিয়াভাঙ্গা নদী। মনে রাখতে হবে একটা আমের মতো নাম, রংপুরের একটা বিখ্যাত আমের জাত আছে হারিভাঙ্গা, তো এখানে হারিয়াভাঙ্গা, এটুকু মনে রাখলেই হবে। হ্যাঁ, হারিয়াভাঙ্গা নদী। দক্ষিণ পূর্বে আছে নাফ নদী। দক্ষিণ পূর্ব কোনটা? এ হচ্ছে দক্ষিণ, এ হচ্ছে পূর্ব। আমাদের এই দক্ষিণ পূর্ব যে সীমান্ত, এদিক দিয়ে কি নদী গেছে? এদিক দিয়ে গেছে নাফ নদী। ওকে, এবং কি কি আছে? ভারত এবং এই নাফ নদী কি ভারত এবং মিয়ানমারের সীমানা বরাবর এটা অবস্থিত। ওকে, তাহলে আমরা যদি এখন সামারাইজ করার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল, বর্গ কিলো, বর্গ মাইল। সীমানা কি? বাংলাদেশের উত্তরে আছে কি? পশ্চিমবঙ্গ। ওই মনে করেন উত্তরে আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় আর আসাম। পূর্বে আছে কি কি? আসাম, ত্রিপুরা, মিজোরাম আর মিয়ানমার। দক্ষিণ আছে বঙ্গোপসাগর, পশ্চিমে হচ্ছে পশ্চিমবঙ্গ। এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আমি আপনাদের ভিজুয়ালাইজ করে দেখিয়েছি। ঠিক আছে, এটুকু মনে রাখলেই হবে। এরপর কি আমাদের দেখেন সীমানা, আমাদের টোটাল সীমানা যদি আমরা বলি 5138, স্থল সীমানা হচ্ছে 4427, এর মধ্যে সমুদ্র সীমা আছে 711, আর ভারতের সাথে কত আছে? 4156। ওকে, আর মিয়ানমারের সাথে 271। ওই যে বলেছিলাম দুটো উৎসকে আমরা আলাদা করে নিব, তাই না? এটা হচ্ছে কার? এইটার তথ্যসূত্র হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, আগে সাবেক যেটাকে বিডিআর বলতাম, বাংলাদেশ রাইফেলস যেটার নাম ছিল, এখন তো বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি। তো বিজিবি এর ক্রোড়পত্র অনুযায়ী এটা, যেহেতু তারা আমাদের সীমান্ত রক্ষী বাহিনী, এই জন্য তাদের জরিপকৃত যে ডেটা, এটাকেও কিন্তু আমরা প্রায়োরিটি দেই। ঠিক আছে, অপশনে কখনো আপনাকে কনফিউজ করে দুটো ডেটাই দেয়া থাকবে না। কিছুক্ষণ আগে যেমন আপনি 4711টা পড়ছেন, ওইটা যদি দেয়া থাকে তাহলে দেখবেন এখানকারটা দেয়া থাকবে না, তাহলে আর 4000 কি পাবেন না আপনি, তখন আবার 5138 পাবেন না। দুটো যে কোনো একটা থাকবে। যদি দুটোই থাকে তাহলে প্রশ্নের মধ্যে বলা হবে যে বর্ডার গার্ড বাংলাদেশের অনুযায়ী। ঠিক আছে, তখন তথ্যসূত্র ফিক্স করে দিবে। এজন্য এই দুইটা ডেটাকে আমাদের পড়তে হয়, শুরুতে আমি কিন্তু এটা বলে নিয়েছি। হ্যাঁ, ছোটদের বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন, এটার মধ্যে এটা আছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী উনি নিজেও এই ডেটাটাকে উনি দিয়েছিলেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথাও কোনো ভাষণ রাখতে গেলে উনি যে ডেটাগুলোকে দেন, ওই ডেটাগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন বাংলাদেশের আর্থসামাজিক সূচক প্রকাশক বিভিন্ন ডেটার উৎস উপলক্ষে, যেমন দেখবেন প্রত্যেকবার যখনই ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজিএ, জাতিসংঘ সাধারণ পরিষদের কোনো অধিবেশন হয়, ওই অধিবেশনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা বক্তব্য রাখেন। ওই বক্তব্যগুলোতে প্রায় সময়ই উনি বাংলাদেশকে ব্র্যান্ডিং করার জন্য যে ডেটাগুলো খুব ভাইটাল, ওই ডেটাগুলোকে কিন্তু উনি নিজে ওখানে যে বিবৃতি দেন, তো ওই ডেটাগুলোকে কিন্তু উৎস হিসেবে বিবেচনা করা সম্ভব। ওকে, তাহলে 5138 কিলোমিটার হচ্ছে টোটাল সীমানা। এর মধ্যে স্থল সীমা 4427, সমুদ্র সীমা 711। এই স্থল সীমা 4427 মধ্যে ভারতের সাথে কত? 4156। এটা যদি 4156 যদি বাদ দেন, তাহলে স্থল সীমানা পাবেন মিয়ানমারের সাথে পাবেন 271। এই 271 হচ্ছে এইটা, এই হচ্ছে হিসাব, প্লেন অ্যান্ড সিম্পল। ঠিক আছে, আচ্ছা। রাজনৈতিক সমুদ্র সীমা যেটাকে আমরা বলি কি 12 নটিক্যাল মাইল, এটা যদি কিলোমিটারে কনভার্ট করি 22.22 কিলোমিটার, কারণ 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.15 মাইল বা 1.853 কিলোমিটার। তো একক ভিন্ন আকারে কিন্তু আসতে পারে। ঠিক আছে, আমরা যেমন কিলোমিটার নিলাম, মাইল হলে মাইলেও কনভার্ট করতে পারেন। 12কে 1.15 দিয়ে গুণ করলে যত হবে তত মাইল কিন্তু এটা হবে। ঠিক আছে, আচ্ছা। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল বা কিলোমিটার হিসাব করলে 370.40 কিলোমিটার, 4 কিলোমিটার। ভারতের সাথে আমাদের জলসীমা আছে 180 কিলোমিটার।
ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সীমান্ত সীমার দৈর্ঘ্য আলাদা করে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে সব থেকে বেশি ভারতের প্রশ্ন আসতে পারে ভারতের কোন অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ সীমান্ত রয়েছে, স্থল সীমান্ত রয়েছে। উত্তর কি হবে? পশ্চিমবঙ্গ। কেন? কারণ পশ্চিম থেকে একদম পশ্চিম পাশ থেকে শুরু করে উত্তর পাশ পর্যন্তই আমাদের কি পশ্চিমবঙ্গটা আছে। ঠিক আছে, এরপরই দেখবেন আসাম, আসামের 264, মেঘালয় 436, ত্রিপুরার সাথে 874। হ্যাঁ, তো ব্যাপারগুলো তাহলে মোট হচ্ছে 4156 হিসাব দিয়ে দিয়েছে। প্রশ্ন আসে ভারতের কয়টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? তাহলে দেখেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং আসাম। কয়টা হলো? 5টা। এটাও কিন্তু বেশ কমন প্রশ্ন, একাধিকবার পরীক্ষাতে এসেছে। তাহলে দেখেন এই যে আমরা সাম আপ করতেছি তথ্য কণিকা একত্রে। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল সহ এতক্ষণ পড়ছি কিলোমিটারে, দেখেন খেলাটা দেখেন, যদি মাইলে বলে তাহলে কত? 2900 কত 29-26 মাইল। আমি এভাবে মনে রাখতাম 29-26। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য 711 কিলোমিটার বিজিবি সূত্র অনুসারে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে বাংলাদেশ হচ্ছে চতুর্থ। প্রথম দেশকে সবচেয়ে বড় কে? ভারত, তারপর পাকিস্তান, তারপর আফগানিস্তান। অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমরা হচ্ছে চতুর্থ। আফগানিস্তান তো আগে সার্কের দেশ ছিল না, যারা পুরাতন বই পড়বেন এখানে কিন্তু ভুল আছে। হ্যাঁ, বাংলাদেশের দক্ষিণে ভারতের যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে, দক্ষিণ পাশে, দক্ষিণ কোনটা লক্ষ্য করেন? দক্ষিণে তো বাংলাদেশের দক্ষিণে তো পুরোপুরি বে অফ বেঙ্গল, তাই না? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তাহলে এইখানে বলছে ভারতের কেন্দ্রশাসিত কোন অঞ্চল আছে কিনা। তাহলে কেন্দ্রশাসিত একটা দ্বীপ আছে বঙ্গোপসাগরের মধ্যে, যেটাকে বলা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা ভিন্ন কোনো অঙ্গরাজ্য না, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। এই জন্য কোয়েশ্চেনটাকে এভাবে পেঁচিয়ে করছে। দক্ষিণে দক্ষিণে তো কোনো ভারতের ওইভাবে মানে স্থল সীমানা তো নাই, জলসীমা। তাহলে জলসীমানার মধ্যে যে থাকবে এটা একটা দ্বীপই হবে। সেই দ্বীপটা কি? আন্দামান নিকোবর দ্বীপ। এটা মনে রাখলেই হবে, কমন সেন্সের প্রশ্ন। আয়তনে বাংলাদেশ বিশ্বে 90তম আইডিয়ালি। বিভিন্ন সময় ডেটা পাবলিশ হয়ে কখনো 91 দেখাইতে পারে, কখনো দেখাইতে পারে। হ্যাঁ, তাহলে আমরা একটু প্রশ্ন দেখার চেষ্টা করি যেগুলো বিভিন্ন বিসিএসএ এবং পিএসসি কর্তৃক গৃহীত পরীক্ষাতে এসেছে, প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 88 থেকে 92 41 পূর্ব দ্রাঘিমাংশে। মানে এখানে দ্রাঘিমাংশের কথা বলেছে। অক্ষাংশের মধ্যে ছিল 20 থেকে 26। ঠিক আছে, 20 থেকে 26, 20-26 যেহেতু নাই, সেজন্য কি বলছে? 88 থেকে 92.41। 88 থেকে 92.41, এটা কি? পূর্ব দ্রাঘিমাংশ, 92-41। হ্যাঁ, নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? বাংলাদেশ হচ্ছে ট্রপিক অফ ক্যান্সারের উপর অবস্থিত। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা, এর উপর দিয়ে কিন্তু বাংলাদেশের অবস্থান। এই যে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোথা দিয়ে গেছে? বাংলাদেশের একদম মধ্যখান দিয়ে গিয়েছে, বাংলাদেশের মাঝখান দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। গ্রিনিচ মান, গ্রিনিচ বলতে হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা আছে, এটার নাম হচ্ছে গ্রিনউইচ। হ্যাঁ, সেই গ্রিনউইচের আমরা জানি একটা মান মন্দির আছে, সেই জায়গাটার সাপেক্ষে আমরা কি স্ট্যান্ডার্ড টাইম ওই জায়গাটাকে আমরা হিসাব করি এবং তার থেকে যোগ বিয়োগ করে বিভিন্ন দেশের স্থানীয় সময় হিসাব করা হয়। তো বাংলাদেশের স্থানীয় সময় হচ্ছে গ্রিনউইচ যে স্ট্যান্ডার্ড ভ্যালু, তার সাথে 6 ঘন্টা কি করতে হয়? 6 ঘন্টা বাংলাদেশেরটা আগে। গ্রিনউইচ মানের সময় অপেক্ষা বাংলাদেশের সময় কয় ঘন্টা আগে? বাংলাদেশ 6 ঘন্টা এগিয়ে আছে। তো গ্রিনউইচ +6। আপনারা যারা ঘড়িতে মানে আগেকার সময় যখন মোবাইলে টাইম সেট করতে হতো তখন দেখাতে হতো স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে বাংলাদেশের হচ্ছে কি গ্যাপটা কতটুকু, তখন +6 আমরা করতাম। ঠিক আছে, গ্রিনউইচ +6 ওভাবে। তো আসেন সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা জানি আমাদের 2টা সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি হয়েছে বিগত বছরগুলোতে। একটা হচ্ছে মিয়ানমারের সাথে, একটা হচ্ছে ভারতের সাথে। 2টা বিরোধ ছিল, 2টা বিরোধে মোটামুটি আমরা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ কি আরবিট্রেশন বা আইসিএ, আর হচ্ছে আমাদের কি মানে আলটিমেটলি ইটলস থেকে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইটলস, এবং একটা কি ছিল পিসিএ পড়েছি, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। তো সকল জায়গা থেকে সমুদ্র সীমানে যে আমরা ভারত এবং মিয়ানমারের সাথে যে আমাদের দুটো ডিসপিউট ছিল, সেই দুটো ডিসপিউট থেকে কিন্তু মোটামুটি আমরা আমাদের অনুকূলেই কিন্তু আমরা রায় পেয়েছি। ঠিক আছে, তো সমুদ্র সীমানে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি কি? আমরা পেয়েছি প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমার কিন্তু আমরা অ্যাক্সেস আমরা পেয়েছি। হ্যাঁ, বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের মোট সীমা রেখার পরিমাণ কত? দেখেন, এই দেখেন 5,138 কিলোমিটার আছে, এজন্য কিন্তু ওখানে কি নাই? ওই 4,700 যে হিসাব আপনি দিচ্ছেন ওইটা কিন্তু এখানে নেই। হ্যাঁ, 4,711টা কিন্তু নেই, কারণ কি যে কোনো একটা থাকবে, এটা আমি আপনাকে বারবার বলছি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত? এই যে 280 কিলোমিটার বা 271। যদি ধরেন আপনি একটা ডেটা আপনি পড়েছেন, ওই ডেটাটা এক্স্যাক্টলি আপনার অপশনে নাই, তার সবচেয়ে কাছাকাছি যেটা থাকবে ওইটাকে তখন আপনি মানে অ্যান্সার হিসেবে নেবেন, কারণ তারা কোন সূত্র ধরেছে ওইটা যদি প্রশ্ন উল্লেখ না থাকে সেক্ষেত্রে তো আপনি জানি না আমরা, তাই না? আচ্ছা,
আয়তনের দিক থেকে বাংলাদেশ বিশ্বে কততম আমরা জানি 90তম। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে? বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এই দেখেন গ্রিনউইচ মান মন্দির, কিছুক্ষণ আমি আপনাকে আগেই বললাম গ্রিনউইচ। গ্রিনউইচ কোথায় বললাম না? ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের কোথায়? যুক্তরাজ্যে মানে ইংল্যান্ডে স্পেশালি, তো যুক্তরাজ্যে। জিএমটি কি? জিএমটি হচ্ছে কি? গ্রিনউইচ মিন কি আমরা বলি, হ্যাঁ? তাহলে কি পৃথিবীর মধ্যভাগের যে সময়টা। আচ্ছা, বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের, যে বললাম 20-24 থেকে 26-38, 20-24, 26-38 উত্তর অক্ষাংশে বাংলাদেশের অবস্থানটা কি আসলে? বাংলাদেশের অবস্থানটা তো এই জায়গাটাতে অলমোস্ট, তাই না? এই জায়গাটা বরাবর আমরা তো এরকম জায়গায় দেখলে দেখবেন ওই ভারতের নিচে যেভাবে আছি আমরা, তো উত্তর পাশে 20-24 থেকে উত্তরের কি 20-24 থেকে 26-38 অক্ষাংশ, হ্যাঁ, উত্তর অক্ষাংশে আমরা আছি। আচ্ছা, বাংলাদেশের মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? জেমস রেনেল, উনি হচ্ছে বাংলাদেশের প্রথম মানচিত্র অঙ্কন করেছেন। 1947 সালের সীমানা কমিশন কোন নামে? 1947 সালে যখন দেশভাগ হয়, দেশভাগ বলতে হচ্ছে যখন আবার আপনার কি ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি কি ধর্মের ভিত্তিতে যখন দুটো রাষ্ট্র ভাগ করা হয়, তখন যে কমিশনটা ছিল সেই কমিশনের নাম ছিল হচ্ছে র্যাডক্লিফ কমিশন, হ্যাঁ, র্যাডক্লিফ কমিশন। তো তাদের যে লাইনটা ছিল ওই লাইনটাকে আমরা কি লাইন বলতাম দেখবেন একটু পরে পড়তেছি, হ্যাঁ, রেডক্লিফ লাইন পড়তেন। বাংলাদেশের উপর দিয়ে ভৌগোলিক যে কাল্পনিক রেখাটা গিয়েছে তার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, কর্কট রেখা। এক দাঘ্রিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এজন্যই দেখবেন বাংলাদেশের দুইটা প্রান্তবিন্দু, এক পাশে ধরেন টেকনাফ, এক পাশে ধরেন তেতুলিয়া, বা সর্বপশ্চিমের জায়গায়, উত্তরের জায়গায় এবং সর্বদক্ষিণের জায়গায় দেখবেন সময়ের কিন্তু কিছুটা হলো পার্থক্য আছে। যদিও একটা রাষ্ট্রের মধ্যে আমরা একটা টাইম, একটা স্ট্যান্ডার্ড টাইমই বাংলাদেশে আমরা ব্যবহার করি। আপনি ইউএসএতে যান, এত বড় রাষ্ট্র, ইউএসএর এক এক জায়গায় আমরা যেমন বাংলাদেশ থেকে ভারতে গেলে সময় কিন্তু 30 মিনিট আগে পড়ে, তাই না? কেন 30 মিনিট আগে পড়ে? কারণ আমাদের ভৌগোলিক অবস্থানটা কি সেম না। ইউএসএতে যদি যাবেন দেখবেন একটা দেশের ভেতরেই বেশ কয়েকটা স্থানীয় সময় আছে। ক্যালিফোর্নিয়াতে আপনি যে টাইম পাচ্ছেন, আপনি যে দেখবেন ইউটা অঙ্গরাজ্যে সেই টাইম আপনি পাচ্ছেন না, ঠিক আছে? কারণ ভৌগোলিক অবস্থান যত আপনার পেছনে হয়, তখন কি সময়ের আসলে প্রতি এক দ্রাঘিমাংশ পার্থক্যের জন্য 4 মিনিট করে সময়ের ব্যবধান হয় আইডিয়ালি। তো বাংলাদেশের জন্য তো আমাদেরও অ্যাটলিস্ট দ্রাঘিমাংশের যে আমাদের ব্যাপ্তি আছে, সেখানে তো আমরা কি দেখেছি? বাংলাদেশের যে দেখেন দ্রাঘিমাংশের যে ব্যাপ্তি, সেটা কত ছিল? দেখেন 88 থেকে 92 না? তো এখানেও কিন্তু মোটামুটি 4 দ্রাঘিমাংশের 4 ডিগ্রির কিন্তু ব্যাপ্তি আছে। তো ওই হিসাবে যদি আমরা চিন্তা করি দ্রাঘিমাংশে, তাহলে আমাদের কিন্তু বাংলাদেশের যে কোনো একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে লজিক্যালি স্পিকিং 15-16 মিনিটের কিন্তু একটা পার্থক্য কিন্তু থাকতে পারে। কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা পরিহার করার জন্য আমরা কিন্তু কি করি না, আমরা কিন্তু একটা স্থানীয় সময় কিন্তু আমরা ব্যবহার করি। কিন্তু দেখেন আপনি যখন ধরেন যখন রমজান মাস আছে, ইফতারের সময়সূচি যখন করা হয়, বা হচ্ছে দেখা যায় যে ধরেন আপনি সেহরির সর্বশেষ সময়সূচি করা হয়, তখন দেখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, দুই প্রান্তে দুটা জেলার মধ্যে দেখবেন সময়ের কিন্তু একটা সিগনিফিকেন্ট পার্থক্য থাকে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। কেন? কারণ তখন ওখানে ধর্মীয় কিছু ব্যাপার স্যাপার, খুব সেন্সিটিভ ব্যাপার স্যাপার জড়িত, সূর্যাস্ত, সূর্যোদয়, এই ব্যাপারগুলোকে খুব তখন সিরিয়াসলি আমলে নিতে হয়, ঠিক আছে? যাই হোক, এটা আমাদের পড়া বিশেষ একটা কমন সেন্স ডেভেলপ করার জন্য বললাম। তাহলে দেখেন আমরা কি পড়েছি কিছুক্ষণ আগে যেটা দেখেছি, তাহলে এক দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট, এটা মনে রাখতে হবে আমাদের। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4156 কিলোমিটার, 4156 কিলোমিটার, হ্যাঁ, 5138, 4156 কিলো আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের লাগা উত্তরে, মানে বোঝানো হয়েছে বাংলাদেশ একদম লাগোয়া, বাংলাদেশের সাথে একদম উত্তর পাশে কি কি আছে? উত্তর পাশে কি আছে? পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম, হ্যাঁ। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। আর যদি বলতাম রাজনৈতিক, তখন বলতাম 12 নটিক্যাল মাইল বলতাম তখন আমরা, ঠিক আছে? কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা নদী, বঙ্গ, হ্যাঁ। আপনারা বাংলাদেশের ভাষায় পড়েছেন বিভিন্ন যে প্রাচীন যে অঙ্গরাজ্যগুলা, হ্যাঁ, তখন আমরা এগুলো পড়েছি। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। কতবার যেগুলো এসেছে এবং সামনে আরো কতবার আসবে এর কিন্তু কোনো ইয়ত্তা নাই, হ্যাঁ, এগুলো আমাদের পড়তে হবে। তাহলে আসেন আমরা সীমানা নিয়ে তখন যেহেতু ইনিশিয়াল আলোচনা করে ফেলেছি, নাও ইটস টাইম ফর আস টু ডিসকাস অ্যাবাউট দ্য কি আমাদের যে সীমান্তবর্তী জেলাসমূহগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। প্রথম লাইনটাই খুব ভয়াবহ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কতগুলা? 32টি। এর মধ্যে ভারতের সাথে জেলা হচ্ছে 30টি, মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। এখন আপনার তো মনে হইতে পারে, আরে এই লাইনটি তো কন্ট্রাডিক্টরি, সীমান্তবর্তী জেলা 30টা, ভারতের সাথে 30টা, আর মিয়ানমারের সাথে 3টা, তাহলে 33টা হয়ে গেল। না, আসলে একটা জেলা আছে যে জেলাটার সাথে আসলে ভারতেরও সীমান্ত আছে, মিয়ানমারেরও সীমান্ত আছে। দেখেন ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্তের সাথে যুক্ত একমাত্র জেলা কি? একমাত্র জেলা কে আমরা কি জানি?
এখানে আমরা হাইলাইট রাখছি। কি করো, একটু কাটো তো, স্টপ করো। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে মোট হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। এর মধ্যে 30টি জেলার সাথে ভারতের সীমান্ত আছে এবং মিয়ানমারের সাথে আছে 3টি জেলার সীমান্ত। তাহলে অবভিয়াসলি মানে ইট মাইট লেফট আস স্ক্র্যাচিং আওয়ার হেড, যে তাহলে কি সীমান্তবর্তী জেলা 33টি? আসলে সেটি না। একটি জেলা আছে যে জেলার সাথে বলা হয় 3টি দেশের স্থল সীমানা যুক্ত। 3টি দেশ কি? একটা হচ্ছে বাংলাদেশ, এক হচ্ছে ভারত, আর একটা হচ্ছে মিয়ানমার। সেই জেলাটা হচ্ছে রাঙামাটি। ইচ্ছা করে আমরা এটা কি করেছি, এখানে আমি এটা আপনাদের এই কন্টেন্টটা বোঝানোর জন্য রাঙামাটি, ঠিক আছে? তাহলে নিচে আমরা সীমান্তবর্তী জেলাগুলো একটু দেখার চেষ্টা করি। তাহলে পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলাগুলোর নাম এখানে আমরা দিয়েছি, 15টা নাম আছে দেখবেন, রাজশাহী, নবাবগঞ্জ থেকে শুরু করে। হ্যাঁ, আবার আসামের সাথে সীমান্তবর্তী জেলা কারা, সেগুলো হিসেবে আমরা দিয়ে দিয়েছি 4টা। দেখেন সিলেট অঞ্চলের যেগুলো, এক হচ্ছে কি, এক দক্ষিণ অংশে পড়ছে কুড়িগ্রাম, আবার এদিকে এসে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার। হ্যাঁ, দক্ষিণ বলছি, উত্তরাংশে। এরপর দেখেন ত্রিপুরার সাথে সীমান্তবর্তী জেলা, মেঘালয়ের সাথে সীমান্তবর্তী জেলা, ত্রিপুরা ও মিজোরাম দুটার সাথে সীমান্তবর্তী জেলা কি, রাঙামাটি। আর মিয়ানমারের সাথে সীমান্তবর্তী জেলা 3টা, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার। ঠিক আছে, এই 3টা। ওকে, এই গেল হচ্ছে আমাদের সামগ্রিকভাবে সীমান্তবর্তী জেলাগুলোর হিসাব। এখন বিভাগওয়ারি যদি আমরা বলি, তাহলে দেখেন ময়মনসিংহ জেলায় 4টি সীমান্তবর্তী জেলা আছে, সিলেটে 4টা, চট্টগ্রামে 8টা। কোয়েশ্চেন এভাবে আসে, বাংলাদেশের কোন জেলার সাথে সর্বোচ্চ পরিমাণ কি আছে, কোন জেলায় সর্বোচ্চ পরিমাণ মানে কোন বিভাগে সব থেকে বেশি সীমান্তবর্তী জেলা অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর দিতে হয় চট্টগ্রাম বিভাগ, কারণ চট্টগ্রাম বিভাগের 8টি জেলা আছে সীমান্তবর্তী জেলা। তাহলে বিসিএস এখান থেকে কি কি কোয়েশ্চেন এসছে আমরা দেখতে পারি। তাহলে মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি। ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা কত? ভারতের সাথে বাংলাদেশের সীমারেখা হচ্ছে 3715 কিলোমিটার সীমারেখা। অপশন দেখে আমরা ডিডাক্ট করে করে বের করতেছি। তাহলে দেখেন মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? এটা হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মংডু। হ্যাঁ, এবং এই মংডু দিয়ে কিন্তু যে রোহিঙ্গা যে যারা এসছে তাদের অনেক কিন্তু এই মংডু সীমান্ত দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই? দেখেন আসামের সাথে আমরা সীমানা পড়েছি, ত্রিপুরার সাথে পড়েছি, মিজোরামের সাথে পড়েছি, নাগাল্যান্ডের সাথে কিন্তু নেই। এই জন্য অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত? যারা সিলেটে জাফলং গিয়েছেন, জাফলং এর যে বর্ডারটা বাংলাদেশ প্রান্তের নাম কিন্তু তামাবিল। সো এই তামাবিল সীমান্তের সাথে যেটা আছে সেটা কি? মেঘালয়। ঠিক আছে, মেঘালয়। এবং মেঘালয়ের রাজধানীর যে নামটা সেটা হচ্ছে ডাউকি। মেঘালয়ের ডাউকি শহরটা কিন্তু অবস্থিত, মেঘালয়ের ডাউকি শহর। এবং ওই বরাবর একটা ফল্ট লাইন আছে, বলা হয় বাংলাদেশে পরবর্তী যদি কোনো ভূমিকম্প হয়, যারা ভূমিকম্প বিশারদ তারা যেটা বলেন, ওই ডাউকি ফল্ট, ডাউকি চ্যুতি, ডাউকি বরাবর একটা চ্যুতি আছে, ওই চ্যুতি বা ফল্ট আছে, সেখান থেকেই কিন্তু পরবর্তী বৃহত্তম ভূমিকম্পটার কিন্তু উৎপত্তি ঘটতে পারে। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? পঞ্চগড়, সাতক্ষীরা, হবিগঞ্জ। কক্সবাজারের সাথে কিন্তু ভারতের কোনো সীমান্ত নাই, কারণ কক্সবাজার হচ্ছে সর্বদক্ষিণ, কক্সবাজারের পরেই তো কি সমুদ্র, আর সমুদ্রের পরবর্তীতে কি আছে, তারপর কিন্তু আমার মিয়ানমারের সীমানা শুরু হয়েছে। ঠিক আছে, বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবানের সাথেও ভারতের কোনো সংযোগ নেই। এগুলো পরীক্ষা এসছে এবং আবার আসবে। ভারত সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কতগুলো? 30টি। বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্ত বন্দরের নাম, সর্ব উত্তরের নাম হচ্ছে বাংলাবান্ধা। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? 2টি দেশ, ভারত এবং মিয়ানমার। সো হোপফুলি প্রশ্নগুলো আপনাদের মনে থাকবে। হ্যাঁ, এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বা বিষয়, সেটি হচ্ছে আমাদের ছিটমহল। ছিটমহল বা এনক্লেভ। ছিটমহলের ইংলিশ হচ্ছে এনক্লেভ। এনক্লেভ, হ্যাঁ, এনক্লেভ কি? দীর্ঘ প্রতীক্ষার পর 6 ও 7 মে 2015 সালে ভারতের রাজ্যসভা এবং লোকসভার 100তম সংশোধনী বিলে সীমান্ত চুক্তিটি পাশ হয়। তাহলে ভারতে পাশ হয়েছে এটা 2015 সালের 6 ও 7 মে ভারতের লোকসভার অধিবেশনে। হ্যাঁ, বাংলাদেশ এবং ভারতের স্থল সীমান্ত চুক্তির ভিত্তিতে 31শে জুলাই 2015 সালের মধ্যরাতে, অর্থাৎ 1 আগস্ট 2015 সালে আনুষ্ঠানিকভাবে, রাত 12টা মধ্যরাত মানে কি, তাহলে 1 আগস্ট 2015 সালে আনুষ্ঠানিকভাবে উভয় দেশে থাকা 162টি ছিটমহলের বিনিময় হয়। এর ফলে বাংলাদেশের মধ্যে ভারতের 111টি ছিটমহল ভারতের কি বাংলাদেশের যুক্ত হয়, মানে বাংলাদেশের মধ্যে থাকা ভারতের 111টা ছিটমহল কি হয়ে যায়? বাংলাদেশের মালিকানায় চলে আসে। এবং এটার টোটাল ল্যান্ড কত? 17,158 একর। এবং ভারতের মধ্যে থাকা বাংলাদেশের 51টি ছিটমহল 7,110 একর, এটা ভারতের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে সরকারের 1996 সালের যে লাস্ট যে সরকার তালিকা করেছিল, সেই তালিকা অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল কতগুলা? 51টি। এর মধ্যে লালমনিরহাট জেলার মধ্যে ছিল 33টা, কুড়িগ্রাম জেলার
মালিকানায় ছিল 18টা। এগুলো ভারতের কোথায় পড়ছে? কুচবিহার, জলপাইগুড়ি জেলায় অবস্থিত। কুচবিহার এবং জলপাইগুড়ি এই দুটো জেলায় পড়েছে। ছিটমহলগুলোর মোট আয়তন 11,468 বর্গ মাইল, হ্যাঁ, বা হচ্ছে কত 710.02 একর। জনসংখ্যা কত আছে সেখানে? 14,215 জন। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিটমহল ছিল মোট 111টি। সেখানে আমরা কত কি করেছি? তার মধ্যে লালমনিরহাট জেলা 51টি, পঞ্চগড়ে 36টি, নীলফামারীতে 4টি। এবং এই জনসংখ্যার ডেটাটা আপডেট হয়, তো ছিটমহলের এই সংখ্যাটা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। তাহলে সীমান্ত সমস্যা সম্পর্কিত যে আমরা যে বলি যে চুক্তি, স্থলসীমা যে চুক্তি, এটাকে মুজিব ইন্দিরা চুক্তিও বলা হয়। এই মুজিব ইন্দিরা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল 1974 সালের 16ই মে। আমাদের কি স্বাধীনতা যুদ্ধের অব্যবহিতকাল পরেই কিন্তু এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। ভারত বাংলাদেশকে 3 বিঘা করিডোর প্রদান করেছে কবে? 26শে জুন 1992। 26শে জুন 1992 3 বিঘা করিডোর আমাদের প্রদান করেছে। এই 3 বিঘা করিডোরের আয়তন হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 178 মিটার আর প্রস্থ হচ্ছে 85 মিটার। এটি হচ্ছে কি, এটি লালমনিরহাটের কি তিস্তা নদীর তীরে অবস্থিত। ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তিটি ভারতীয় পার্লামেন্টে পাশ হয়েছে 7ই মে 2015, আর ছিটমহল বিনিময় চূড়ান্ত হয় 31শে জুলাই 2015 মধ্যরাতে। আর যদি অপশন যদি 31শে জুলাই না থাকে তাহলে আমরা দেব 1ই আগস্ট। ঠিক আছে, 31 জুলাই যদি না থাকে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে 31শে জুলাই 2015 রাত 12টা 1 মিনিটে, তার মানে তো 1লা আগস্টই হয়ে গেছে, তাই না? এই ভারত কি বাংলাদেশ সীমান্ত চুক্তিটা বাস্তবায়িত হয়। এখন আর বাংলাদেশের মানচিত্রে ছিটমহল বলতে কিছু নেই। ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তিটি ভারতীয় পার্লামেন্টে পাশ হয়েছে, আমরা আগে বলেছি 7ই মে 2015-তে। এখন দেখেন ভারতে অবস্থিত বাংলাদেশের ছিটমহল কতগুলা? কুচবিহারে ছিটমহল হচ্ছে 47টা, জলপাইগুড়িতে হচ্ছে 4টা। এই হচ্ছে 51টা বাংলাদেশের ছিটমহল ছিল, এটা ভারতের কাছে চলে গেছে। এখন ছিটমহল কি, ধরেন বাংলাদেশ এইটা ধরেন বাংলাদেশ, আর এটা ধরেন ভারত। এখন ভারতের ভিতরে কিছু ছোট ছোট কয়েকটা এলাকা, ধরেন এরকম 51টা অঞ্চল ছিল, যে 51টা অঞ্চলের মালিকানা মূলত বাংলাদেশের, ভৌগোলিক সীমানা বাংলাদেশে, কিন্তু সেটা পড়ে গেছে হচ্ছে ভারতের ভিতরে, ভারতের লাইনের ভিতরে। এটা সে যখন দেশভাগ হয়েছিল তখন এরকম কিছু ঘটনাটা ঘটছিল আর কি, ঠিক আছে? তো এইটা তো তাহলে ছিটমহলের যারা বাসিন্দা তাদের খুব বিবৃতি না, তারা ভিন্ন একটা দেশের নাগরিক, কিন্তু তারা পরিবেষ্টিত, চতুর্দিক থেকে পরিবেষ্টিত অন্য একটা দেশ দ্বারা। তো এই সংকটটা তখন 2015 সালে এভাবে করে সমাধান করা হয়, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশে অবস্থিত ভারতের ছিটমহল যেগুলো ছিল, লালমনিরহাট জেলায় ছিল 59টা। প্রশ্ন আসে বাংলাদেশের কোন জেলায় ভারতের সর্বোচ্চ পরিমাণ ছিটমহল ছিল? সেটা হচ্ছে লালমনিরহাট জেলায় 59টি, পঞ্চগড়ে 36টি, কুড়িগ্রামে 12টি, নীলফামারীতে 4টি। এই হিসাব করে দেখেন, এখানে টোটাল পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি বাংলাদেশ এবং ভারতের পারস্পরিক যে ছিটমহলের হিসাব। তাহলে মোট আমরা যদি বলি 51টি, 7,110 একর, আর এখানে হচ্ছে কি 17,158 একর। বাংলাদেশ পেয়েছে 17,158 একর, আর ভারত পেয়ে গেছে কত? 7,110 একর। আয়তনের কথা যদি আমরা বলি, ওকে। উল্লেখ্য, বাংলাদেশের 51টি ছিটমহলের মধ্যে 18টা কুড়িগ্রাম এবং 33টা লালমনিরহাটের অধীনে ছিল। লালমনিরহাটের অধীনে ছিল। আর ভারতের ভেতরের যে জেলাগুলো তারা বাংলাদেশের মালিকানা, বাংলাদেশের কোন জেলা? এই লালমনিরহাট এবং কুড়িগ্রামের ছিল। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে কি বলছি? পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোনো স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া যে ভূখণ্ড, সেটাকে আমরা বলতেছি ছিটমহল। সো আমাদের এত তাত্ত্বিক জ্ঞানের থেকে আমাদের এখানে অবজেক্টিভ নলেজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি আঙ্গরপোতা ও দহগ্রাম ছিটমহল কোন জেলার মধ্যে অবস্থিত? আঙ্গরপোতা ও দহগ্রাম হচ্ছে লালমনিরহাটে। বাংলা আঙ্গরপোতা এবং দহগ্রাম এটা হচ্ছে সব থেকে বেশি আলোচিত যে দুটা ছিটমহল। এই ছিটমহল দুটা কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। চুক্তি অনুযায়ী বেরুবাড়ি সীমান্ত আছে, বেরুবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাওয়ার কথা? 3 বিঘা করিডোর। আমরা কিন্তু 3 বিঘা পেয়েছিলাম। বেরুবাড়ি সীমান্ত ভারতকে হস্তান্তর করে আমরা কিন্তু 3 বিঘা মানে আমরা ওন করেছি। দহগ্রাম কোন উপজেলা অবস্থিত? উপজেলা, জেলা বলে নাই কিন্তু। আঙ্গরপোতা এবং দহগ্রাম দুইটা খুব বিখ্যাত ছিটমহল, হ্যাঁ। এরা জেলা হিসেবে পড়ছে লালমনিরহাটে, আর উপজেলা হিসেবে পড়ছে পাটগ্রাম। তাহলে একবার কি পড়বেন? লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাতে আঙ্গরপোতা এবং দহগ্রাম যে ছিটমহল দুটো অবস্থিত। তাহলে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? জেলায় বলতে যখন বাংলাদেশের মধ্যে ছিল, ধরেন বাংলাদেশের অভ্যন্তরস্থ ছিল, হ্যাঁ। এটা কিন্তু আমাদের কি কুচবিহার, আমরা ফার্স্টেই পড়েছি, সর্বোচ্চ পরিমাণ বেশি যেটা ছিল এটা কিন্তু কুচবিহারের মধ্যে ছিল, ঠিক আছে? কুচবিহারের ভারতের মালিকানায়। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে? কুচবিহারের মানে অন্তর্গত ছিল। বাংলাদেশের ভেতরে ভারতের ছিটমহল আছে 111টি,
আর কোন স্থানটি বাংলাদেশের ছিটমহল, দহগ্রাম এবং আঙ্গরপোতা, এগুলো কিন্তু বারবার এসেছে। হ্যাঁ, এই জন্য আমরা একটু মনোযোগ দিয়ে দেখে ফেললাম। তাহলে মিয়ানমারের সাথে এবং ভারতের সাথে বাংলাদেশের যে সমুদ্র বিজয় হয়েছে সেই সংক্রান্ত একটু তথ্য আমরা পড়ি, পরে আমরা এই সেগমেন্টটার একটু এন্ডিংটা নিই। তাহলে মিয়ানমার এবং ভারতের যে দাবিকৃত সমুদ্রত্ব পদ্ধতিতে, ইকুয়াল ডিস্টেন্স পদ্ধতিতে মাপা হয়েছে, এটা সমুদ্রত্ব পদ্ধতিতে মেপে বাংলাদেশের সমুদ্র সীমা 130 নটিক্যাল মাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। তাতে বাংলাদেশ পেত মাত্র 50,000 বর্গ কিলোমিটারের কম জলসীমা। বঙ্গোপসাগরের জলসীমা নির্ধারণ এবং সমুদ্র সম্পদের উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে 14 ডিসেম্বর 2009, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ, এই তারিখে মিয়ানমারের বিপক্ষে জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক ট্রাইব্যুনাল ইটলস, হ্যাঁ, এবং ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত সালিসি ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে 14 মার্চ 2012 সালে মামলায় আমরা কি করছি, মিয়ানমারের সাথে মামলায় রায় হয় এবং ন্যায় ভিত্তিক বাংলাদেশের ন্যায্য দাবির পক্ষে ঐতিহাসিক রায় পায় বাংলাদেশ। এই রায়ের ফলে বাংলাদেশ প্রায় 1 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি জলসীমা পেয়েছে। আগের হিসাবে থাকলে মাত্র 50,000-এর মতো পেত। ঠিক আছে, এই রায়ের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপকে উপকূলীয় বেজ লাইন ধরে, সেন্ট মার্টিনকে সর্বশেষ সীমানা ধরে এরপর 12 নটিক্যাল মাইল, হ্যাঁ, রাষ্ট্রাধীন আমরা যে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা পেয়েছি, এবং এরপর আরো 200 নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল, ওই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বা একচ্ছত্র অধিকার কিন্তু আমাদের। ঠিক আছে, আচ্ছা, একান্ত অর্থনৈতিক অঞ্চল পেয়েছে। প্রাপ্ত এই জলরাশি এবং এই তলদেশে যে আমাদের যে বিভিন্ন মিনারেল রিসোর্সেস, তেল, গ্যাস বা যত খনিজ সম্পদ আছে, মৎস্য সম্পদ আছে, তার বাইরে মহিষপান এলাকার সকল খনিজ সম্পদে বাংলাদেশের সার্বভৌম অধিকার নিশ্চিত হয়েছে। এই হিসেবে উপকূল থেকে এখন 350 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশের সাগরে বাংলাদেশের মহিষপানটা বাংলাদেশের কি বিস্তৃত হয়ে গেছে 350 নটিক্যাল মাইল। ঠিক আছে, 1 নটিক্যাল মাইল সমান 1.852 বর্গ কিলোমিটার, আমরা আগেই বলেছি কিলোমিটার, সরি। অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় ভূখণ্ড থেকে সমুদ্রে 350 নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এইটার নাম হচ্ছে বাংলাদেশের কি, আমাদের ভৌগোলিক কি মহিষপান, ভৌগোলিক নামটা হচ্ছে এটাকে আমরা বলি মহিষপান। তাহলে একটা হচ্ছে ইটলস, এই যে ইটলসের সাথে কি করলাম আমরা, মিয়ানমারের সাথে রায় পেলাম। আর একটা কি, পার্মানেন্ট কোর্ট অফ স্থায়ী সালিসি আদালত, পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এগুলো আপনারা কি জেনারেল নলেজে পড়েছেন। হ্যাঁ, আচ্ছা, এইটুকু যদি আমরা পড়ি তাহলে সীমানা সংক্রান্ত যে আমাদের বেসিক কনসেপ্টটুকু হোপফুলি আমাদের এখানে ডেভেলপ হয়ে গিয়েছে। ফ্রম দ্য নেক্সট সেগমেন্ট হোয়াট উই উইল ডু, আমরা বাংলাদেশের যে ভূপ্রকৃতি নিয়ে আলোচনাগুলো নিয়ে পুনরায় আপনাদের সামনে হাজির হচ্ছি। সো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে।